সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে তত বেশি বিপদের সম্ভাবনা। তবু কেন সে গ্রহণ করেনি মূর্তি ভাঙার প্রথম সুযোগ? তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তার স্মৃতি আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না জয়ন্তবাবু। ভয়ে স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপচাপ বসে রইল। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে এলো। বৈঠকখানায় ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির মূর্তিটা। তার উপরে সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। কি সুন্দরবাবু চমকে উঠলেন যে বড়। দ্য নাইট এক্সপ্রেসে আজকে আপনাদের জন্য শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার গল্প নেতাজির 6 মূর্তি। শ্রী হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই আছে। তার সৃষ্ট দুঃসাহসিক জুটি বিমল কুমার ও জয়ন্ত মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত, বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। শ্রী হেমেন্দ্র কুমার রায় মৃত্যুগ্রহণ করেছিলেন 18 এপ্রিল 1963 সালে 75 বছর বয়সে। আজের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি জয়, জয়ন্তের চরিত্রের সাম্য। তো শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা নেতাজির 6 মূর্তি। চায়ের পালা শেষ করে জয়ন্ত বলল, মানিক, এক চাল দাবা বোর্ডে খেলবে নাকি? রাজি। মানিক উঠে দাবা বোর্ডের ছক আনতে গেল। সুন্দরবাবু কি করবেন? খেলা দেখবেন না থানায় ফিরবেন, কোনটা? ওই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে ভস্যে পরিণত করব। হাতে বুঝি নতুন মামলা নেই? বিশেষ কিছু নেই। তবু শুনি না। ঘুটি সাজাতে সাজাতে বলল জয়ন্ত, এ একটা নিতান্ত বাজে মামলা ভাই। লেজা কি মুড়ো কিছুই খুঁজে পাচ্ছি না। এই মামলায় গোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকাই উচিত। অর্থাৎ? পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকম পাগলামি। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু দেশে এমন লোকও আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলেই খেপে গিয়ে আছড়ে চুরমার করে দেয়। ধ্যাত, ও নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত একটা বোর্ডের চাল দিল। হ্যাঁ, পাগলামি সারাবার জন্যে ডাক্তার ডাকা উচিত। কিন্তু কেউ যদি নেতাজির ওপরে নিজের আক্রোশ মেটাবার জন্যে পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে উপায় থাকে না। জয়ন্ত খেলা ভুলে সিধে হয়ে বসে বলল, মূর্তি ভাঙার জন্য মূর্তি চুরি? ব্যাপারটা চিন্তাজনক বলে মনে হচ্ছে। বলুন তো খুলে একটু। চিতপুর রোডে শিল্পশালা বলে এক দোকান আছে। তার মালিক হচ্ছেন অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকম ছবি আর মূর্তি। দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে পেছন দিকে গিয়ে কোনো কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের ওপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির ওপর আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতে পারেনি। এই হচ্ছে ওই 4 দিন আগেকার কথা। দোকানের মালিক বিটের পাহাড়ওয়ালার কাছে অভিযোগ করেছিল বটে, কিন্তু ওই পর্যন্ত। প্লাস্টারে গড়া মূর্তি, ওই দাম 10 টাকা, তুচ্ছ ব্যাপার মাত্র। তারপর দ্বিতীয় ঘটনা, এটা কিঞ্চিত গুরুতর, অদ্ভুত বটে। এই ঘটেছে কাল রাত্রে। ডাক্তার চক্রবর্তীর নাম শুনেছ তো? তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ওই ডাক্তারখানা কর্নওয়ালিস স্ট্রিটে। তিনি নেতাজির গোড়া ভক্ত। ওই শিল্পকলা থেকেই তিনি নেতাজির 2টি প্রতিমূর্তি কিনেছিলেন। তার একটিকে রেখেছিলেন বসত বাড়িতে, আর একটিকে ওই ডাক্তারখানায়। কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল।
কিন্তু আশ্চর্য এই যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরেকার বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আঁচড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। জয়ন্ত চমৎকৃত হয়ে বলল, আজব কাণ্ড, 3টে মূর্তি কি এক ছাঁচ থেকে গড়া? হ্যাঁ, তারপর শোনো, আজ সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাত্রে কে এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে, আর মেজের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত, এই কিরকম মামলা ভায়া? কেবল অদ্ভুত নয়, সৃষ্টি ছাড়া বলাও চলে। কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামের ভেতর বেশ একটি পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাড়ি নিয়ে গিয়েছিল, পাছে মূর্তি ভাঙার শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয়ে। কিন্তু ডাক্তারখানায় অন্য লোকের ভয় নেই, তাই মূর্তিটি ভাঙা হয়েছে ঘরের ভেতরে। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছু। আমি একবার ঘটনাস্থলে এক গাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছিলাম। সে যাকগে, এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন। এখন আপাতত আপনি চুরুট খান, আমরা দাবা খেলি। নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন প্রভাতে টেলিফোনের শব্দ শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনল সুন্দরবাবু বলছেন শীঘ্রই 15 নম্বর 55 পার্ল স্ট্রিটে যাওয়ার কথা। রিসিভারটা যথাস্থানে স্থাপন করে মানিকের দিকে ফিরে জয়ন্ত বলল, চটপট চুমুক দিয়ে চাটা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে। ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না। খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মাদের নতুন কীর্তি। 55 পার্ল স্ট্রিটে 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার উপরে কৌতূহলী জনতা। জয়ন্ত বলল, এত ভিড় কেন? নিশ্চয়ই যাতা ব্যাপার নয়। ওই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু। কি মশাই, খবর কি? সুন্দরবাবু গম্ভীর মুখে বললেন, বাড়ির ভেতরে এসো। বৈঠকখানায় বসে আছেন এক পৌর ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। সুন্দরবাবু বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। জরুরি তলব করেছেন কেন? আবার মূর্তি ভঙ্গের ওপর হত্যাকাণ্ড। হারাধন বাবু, ব্যাপারটা একটু খুলে বলুন তো। বিশ্ববদনে হারাধনবাবু বললেন, এ যেন প্রকৃতির নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিলুম, আর আমার নিজের ঘরে এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এমন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরের রিপোর্টারদের মতো যদি আমি আসতুম, প্রত্যেকে কাগজের জন্য অন্তত 2 কলম করে পাঠাতে পারতুম। তা তো হলোই না, উল্টে ওর কাছে বারবার বলে বলে খবরটা বাসি করে ফেল। তবে আপনাদের কথা আলাদা জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের একটা কোনো হদিস দিতে পারেন আমাকে, তবে আমার মস্ত বড় লাভ হতে পারে জয়ন্তবাবু। জয়ন্ত চুপ করে শুনল, কিছু বলল না। হারাধনবাবু বলে চললেন, মাস 4 আগে আমি শ্যামবাজারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে একটা নেতাজির মূর্তি কিনেছিলাম। মনে হচ্ছে সেই মূর্তির জন্যই এই কাণ্ড কারখানা। বাড়িতে সব থেকে উপরের রুমে বসে আমি অনেক রাত পর্যন্তই কাজ করতে হয়। কালকেও করছিলাম। গভীর রাতে বাড়ির একতলা থেকে যেন একটা শব্দ হলো। আমি খানিকক্ষণ কান পেতে রইলুম, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে ভাবলুম শব্দটা বাইরে থেকেই এসেছে। মিনিট 5 পর একটা বিষম আর্তনাদ শুনতে পেলাম জয়ন্তবাবু। জয়ন্তবাবু, এমন ভয়ঙ্কর আর্তনাদ আমি জীবনে কোনোদিন শুনিনি। তার স্মৃতি আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না জয়ন্তবাবু। ভয়ে স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপচাপ বসে রইল। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে এলো।
বৈঠকখানায় ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির মূর্তিটা। সব ফেলে এক কম দামি জিনিসটা নিয়ে গিয়ে চোরের যে কি লাভ হতে পারে কিছুই বুঝতে পারলাম না। ঠিক এমন সময় নজর পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাওয়ার দরজাটা খোলা। তার মানে এই পথ দিয়েই চোর পালিয়েছে বুঝেই আমিও অগ্রসর হলাম। বাইরে খুঁটখুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের উপরে ঠোক্কর খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলাম। দেহটা অস্বাভাবিক স্পর্শ পেয়ে বুঝলুম সেটা হচ্ছে মৃতদেহ। দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভেতরে ভাসছে একটা মানুষের দেহ। গলার উপরে প্রচণ্ড অস্ত্রাঘাতে চিহ্ন, চিত হয়ে পড়ে আছে, হাঁটু দুটো গোটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা। মশাই এবার থেকে বেরিয়ে রোজ বোধহয় আমার স্বপ্নে দেখা দেবে। পুলিশ পুলিশ করে কয়েকবার চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছিল জানি না। কতক্ষণ পরে জ্ঞান হলে দেখলুম আমার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন পাহারাওয়ালা। সব শুনে জয়ন্ত বলল, কিন্তু মৃতদেহটা কার? সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা সবাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে গেলেই দেখতে পাবে। এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ওই ঢ্যাঙা ঢ্যাঙা, গায়ের রং রোদে পোড়া, ওই দেখতে রীতিমতন জোয়ান, বয়স 30-এর বেশি নয়। পরনে তার ওই গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না। তার পাশে রক্তের ভেতরে পড়েছিল একখানা ছুরি। সেখানা তার নিজের না হত্যাকারীর তা জানবার উপায় নেই। তার জামার পকেটের ভেতরে পাওয়া গেছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ। এই দেখো, কর্কটের মতন একটা মূর্তির ছবি। চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না, মুখে যেন বেবুনের মতন পুরু পুরু ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞাসা করল, নেতাজির মূর্তির খবর কি? তোমার আসবার একটু আগে সে খবর পেয়েছি। এখান থেকে ওই খানিক তফাতে মনমোহন রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাবশেষ পাওয়া গেছে। আমি যাচ্ছি সেখানে, তাই তুমিও আসবে নাকি? নিশ্চয়। হারাধন বাবু কি তার সম্পত্তির ভগ্নাবশেষ? সময় নেই জয়ন্তবাবু, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্য রিপোর্টারদের হাতে গিয়ে পড়েছে, অথচ আমার বাড়ির খুন আর আমি কিছু লিখতে পারলাম না। হায় রে, আমার এমন দগ্ধাদৃষ্ট। আরে মশাই, সেদিন ফুটবল খেলার মাঠের গ্যালারি ভেঙে পড়ে কি বিষম কাণ্ড হয় শুনেছেন তো? সেই সর্বনেশে গ্যালারিতে ছিলুম স্বয়ং আমি। সব কাগজের রিপোর্টাররাই সেই খবর নিয়ে দস্তুর মতো হুলুস্থুল বাঁধিয়ে দিলে কেবল আমি আর কেবল আমার কাগজই চুপচাপ। কারণ আমি তখন চোট খেয়ে কাত। বরাত আর কাকে বলে মশাই। যাই, আজকের কাণ্ড নিয়ে কতটা লিখতে পারি চেষ্টা করি দেখি। যেমন করে হোক মুখটা তো বাঁচাতে হবে। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনে সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকারের ভাই বলে মেনে নিয়েছিল এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে স্বয়ং মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তারই খণ্ড বিখণ্ড প্রতিমূর্তির অভাবিত পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্ন মূর্তির একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগলো। তার মুখ দেখেই মানিক বুঝতে পারল যে এতক্ষণ পরে জয়ন্ত একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। জয়ন্ত বলল, স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, কিন্তু তবু হ্যাঁ,
একটু আধটু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে যেন, যে অদ্ভুত অপরাধীটি এই মামলার সঙ্গে জড়িত, তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি, অথচ পুতুলটা হস্তগত করেই সে ভেঙে ফেলে। পাগলের পাগলামি আর কাকে বলে? না না, তা না সুন্দরবাবু, একটা মস্ত কথা ভেবে দেখুন। মূর্তিটা সে হারাধন বাবুর বাড়িতে ভাঙেনি, বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূরে এসে, অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলেই ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো মূর্তিটাকে ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি। হতে পারে, কিন্তু বাগানের ভিতর এই বাড়ির অবস্থানের দিকে আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন? সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আরে লক্ষ্য করে আবার করব কি? হ্যাঁ, এটা হলো খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধন বাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আর একখানা খালি বাড়ি। আসামি সেখানে মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে তত বেশি বিপদের সম্ভাবনা। তবু কেন সে গ্রহণ করেনি মূর্তি ভাঙার প্রথম সুযোগ? তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথার উপরকার গ্যাস পোস্টের দিকে আঙুল নির্দেশ করে জয়ন্ত বলল, আগেকার খালি বাড়িতে আলো ছিল না, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়। মূর্তি ভাঙার টুকরোগুলো ভালো করে স্বচক্ষে দেখতে চায়। এ থেকে কি বুঝবো? আপাতত কিছুই বোঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলেই গণ্য করা হবে। যাকে এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আগে দেখব মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কিনা, সে কে আর তার বন্ধু বান্ধবী বা কারা। এইটা জানতে পারলে মামলাটার কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? খুব সম্ভব তাই। আমি কিন্তু অন্যভাবে মামলাটা নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে আমি রাজি নই। আমরা স্বাধীনভাবে কাজ করি, আসুন। খানিকটা অগ্রসর হবার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে, কি বলেন? বহুত আচ্ছা। মৃতের পকেট থেকে যে ফটোখানা পাওয়া গেছে সেটা আমায় দিতে পারবেন? এই নাও, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দিও। অতি উত্তম। এখন তবে বিদায় নিলুম। খানিক দূরে এসে জয়ন্ত ডাকল, মানিক। হারাধনবাবু নেতাজির মূর্তিটা কিনেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, চলো সেখানে একবার যাই। শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত, বৈকালের আগে ফিরবেন না। জয়ন্ত বলল, আপাতত লক্ষ্মী ভাণ্ডারে আমাদের ঠাঁই হলো না, অতএব হাড়ির অন্য ভাত টিপে দেখতে হবে। চলো মানিক, চিতপুর রোডের শিল্পশালায়। শিল্পশালার মালিক অনিল বাবু জয়ন্তর প্রশ্ন শুনে বললেন, হ্যাঁ মশাই, ওই কাউন্টারের ওপরেই ছিল নেতাজির মূর্তিটা। যদি যে কোনো বদমাইশ যখন খুশি যেখানে সেখানে ঢুকে যায় সে তাই করে লম্বা দিতে পারে, তাহলে মিথ্যে আমরা ট্যাসগো দিয়ে মরি কেন? আপনার এখানে আর নেতাজির কোনো মূর্তি আছে? না মশাই, আর নাই। ওই মূর্তি তিনটি আপনি কোথা থেকে কিনেছিলেন? বড়বাজারের আগরওয়াল অ্যান্ড সন্স থেকে। ওদের অনেক দিনের মস্ত বড় কারবার। এই ফটোখানা কার বলতে পারেন? না না, চিনেছি, হীরালাল। হীরালালকে? শিল্পশালার বাইরে এসে মানিক বলল, তুমি কোন তালে আছো কিছুই বুঝি না জয়ন্ত। এইবারে কোন দিকে যাত্রা? বড়বাজারে আগরওয়ালা অ্যান্ড সন্সের কারখানায়। বড়বাজার অন্ধকার ও দুর্গন্ধের মুল্লুক। সংকীর্ণ অলিগলির অশান্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত ও মানিক যথাস্থানে এসে হাজির হলো। ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বার পথ দিয়ে তারা দেখতে পেল উঠানে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, কেউ ছাদ থেকে মূর্তি গড়ছে। ম্যানেজার মারোয়ারি। জয়ন্তর জিজ্ঞাসার জবাবে পুরাতন খাতা খুলে দেখে বললেন, আমরা নেতাজি অনেক মূর্তি গড়েছি। बच्चर खाने आगे यही छाछ থেকে যে मूर्ति गढ़ा है उसमें से 3 भेजा है शिल्पशालाय और बाकी 3 भेजा है लक्ष्मी भंडारे और बाद में वही छाछ থেকে আরো অনেক মূর্তি গড়া হয়েছে
लेकिन वो सब तो গেছে কলকাতার বাইরে। মূর্তিগুলি কেমন করে তৈরি করা হয়? মুখের দুই ধার থেকে নেওয়া দুটি ছাঁচ, उसके बाद वो ছাঁচকে একসাথে মুড় করে মূর্তি করা হয়। ভিতরটা একদম ফাঁপা, বেজে প্লাস্টার শুকিয়ে গেলেই ভিতরে গোদামের মধ্যে রাখা হয়। জয়ন্ত ফটোখানা বার করে বলল। একে চেনেন নাকি? ম্যানেজারের মুখে চোখে ফুটে উঠল ক্রোধের চিহ্ন। উত্তপ্তভাবে তিনি বললেন, এই সেই বদমাস হীরালাল, ওকে আবার চিনবে না? খুব চিনবে, ওর জন্যই তো আমাদের কারখানায় এত হাঙ্গামা হয়। তাই নাকি? हाँ মশাই, हाँ। হিয়ালাল জয়পুর কা আদমি। ও অনেক জয়পুরিয়াকে ছোড়া মেরে এসে আমাদের কারখানায় বসে কাজ করিয়েছিল। তারপর পুলিশ কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর আমাদেরও ছোটাছুটি করে মরতে হয় থানায় আদালতে। ওর মতন বান্দরমুখ মানুষকে কাজ দিয়ে আমরা অন্যায় করিয়েছি, কিন্তু মশাই সে খুব পাকা কারিগর। জয়ন্ত ব্যস্তভাবে বলে উঠল, না না, তাকে ডাকবার দরকার নেই। অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। মতলব ও ব্যাপারটা কি গোপনীয়? হ্যাঁ, অত্যন্ত। আরেকটি জিজ্ঞাসা আছে। পাকা খাতা দেখে তো আপনি বললেন যে নেতাজির ওই 6টি মূর্তি 3রা জুন তারিখে এখান থেকে বেরিয়ে গেছে, তাই না? আচ্ছা, হীরালাল গ্রেফতার হয় কোন তারিখে বলতে পারেন? ठीक तारीख तो याद नहीं है, लेकिन वो से कौन तारीखे मायने নিয়েছে ও हम খাতা দেখে বলিয়ে দিতে পারি। বেশ, তাহলে আমার চলবে। খাতার পাতা উল্টে ম্যানেজার বললেন, হীরালাল শেষ মাইনে নিয়েছে গেল বছর 20 তারিখ, আর সেই তারিখেই ও গ্রেপ্তার হয়েছে। বৈকালবেলায় জয়ন্ত ও মানিকের আবির্ভাব হলো শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করলো। তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন, আপনাদের এখানে আরও 2টি নেতাজির মূর্তি আছে? না মশাই, বিক্রি নেই। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার। খাতায় তাদের নাম আর ঠিকানা আছে। 1 জন নয়, 3 জন। আচ্ছা মশাই, নমস্কার। খুশিমুখ আরও খুশি সান্ধ্য চায়ের বৈঠক। মানিক বলল, তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছ? তোমাকে দেখে আমি বুঝতে পারবো না? তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কেতাবের থেকেও পুরনো। উপমায় তুমি দেখছি কালিদাস। খুশি হবার কারণটা কি বলো দেখি? আরে সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। না না, আর অপেক্ষা করতে হবে না। সিঁড়ির উপরে ওই যে পায় শব্দ, উনি আসে। ইংরেজিতে প্রবাদ আছে যে স্মরণ করলেই শয়তান দেখা দেয়। তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছো, সুতরাং। ঘরের ভিতর প্রবেশ করে সুন্দরবাবু বললেন, তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক। আমাকে কার সঙ্গে তুলনা করছো? তুলনা নয়, আমি একটা প্রবাদের কথা বলছিলাম। চুলোয় যাক তোমার প্রবাদ। ওসব ছেঁড়া কথায় কান দেওয়ার সময় আমার নেই। তাকে জয়ন্ত, তোমার খবর কি? ভালো। নেতাজির মূর্তি নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়েছে। নেতাজির মূর্তির পেছনে এখনো তুমি লেগে আছো। বেশ বেশ, যার যা পদ্ধতি, আমি আপত্তি করব না। কিন্তু আমি এবারে তোমাকে পেছনে ফেলে এগিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি। বলেন কি মশাই? খুনের কারণও আবিষ্কার করে ফেলেছি। সাধু সাধু। অবনীবাবুকে জানো তো? ডিটেকটিভ ডিপার্টমেন্টের যত আসামিদের নাম ধাম চেহারা তার একদম নখদর্পণে। লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যার লাশ, তার নাম হচ্ছে রাধা কিষণ, দেশ জয়পুরে। লোকটা নাকি 1 নম্বরের গুন্ডা, একটা মস্ত দলের সর্দার। অথচ সে হচ্ছে ভদ্রবংশের ছেলে। দেশে সুমিত্রা নামে তার এক ভগ্নী আছে। সেও একবার একটা চুরির মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু প্রমাণ অভাবে খালাস পায়। তাহলেই ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝেই দেখো। আমার কি আন্দাজ জানো? যে তাকে খুন করেছে সেও তার দলেরই লোক। যে কোনো কারণে রাধাকিষণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। ঘটনার রাতে হঠাৎ তাকে হারাদন বাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের ওপরে দাঁড়িয়েছিল।
তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকিষণ নিজেই পটল তুলতে বাধ্য হয়। কি বলো জয়ন্ত? আমার আন্দাজ কি ভুল? খাসা সুন্দরবাবু, খাসা, কিন্তু এক ফোঁটা চোনা রয়ে গেল নাকি? কেন? খুনির নেতাজির মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজির মূর্তি, ও কথা কি কিছুতেই ভুলতে পারবে না? তুচ্ছ পুতুল চুরি, বড় জোর 6 মাস জেল। কিন্তু আসলে এটা খুনের মামলা, আর সেইটাই হচ্ছে কর্তব্য। এরপর আপনার কি কর্তব্য হবে? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড়বাজারের বস্তিতে। খুব সম্ভব ফটল লোকটাকে তাহলে আজকেই গ্রেপ্তার করতে পারব। তুমি কি আমাদের সঙ্গে আসবে? না, 4 নম্বর রাজেন রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনাদের সঙ্গে বড় বাজারের বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি তো? মানিক সকৌতুকে বলল। এখানে মানে কি দাদা? তাই ধরে নাও। জয়ন্ত টেবিলের সামনে গিয়ে একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানে খামের ভিতরে পুরল। তারপর খামের উপর ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকলো, মধু, আরে ও মধু, শ্রী মধুসূদন। পুরাতন ভৃত মধু এসে হাজির। আজ্ঞে বাবু। যাও তো বাপু এই চিঠিখানা নিয়ে, তুমি তো পড়তে জানো। খামের উপরে ঠিকানা লেখা আছে, পরে তো দৌড়ে যাও, বড্ড জরুরি চিঠি। মধুর প্রস্থান, জয়ন্তের গাত্রোত্থান। সে বলল, সুন্দরবাবু তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে দে খানিকটা গড়িয়ে নিন। রাত 10:30টার সময় আমার বাড়িতে পদার্পণ করলেই চলবে। আমরা ওই 11:30 নাগাদ যাত্রা করব। সুন্দরবাবুর প্রস্থান। জয়ন্ত বলল, মানিক শোনো, আমাকে এখন পাশের ঘরে গিয়ে রানু খবরের কাগজের ফাইলটা ঘাঁটতে হবে। আজ রাতে বোধহয় অনিদ্রার ব্যবস্থা। তুমি ইচ্ছা করলে অল্প বিস্তর বিশ্রাম করতে পারো, যাও। রাত্রি প্রায় 10টার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধূলি ধূসরিত হস্তে। সোফার উপর লম্বা হয়ে শুয়েছিল মানিক। বলল, কি বন্ধু, তোমার খুশি মুখ তো দেখছি আরো খুশি হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। 2 ভুরু নাচিয়ে জয়ন্ত বলল, আমি যা খুঁজছিলাম তা পেয়েছি। রাত 11:30। সদর দরজায় অপেক্ষা করছে জয়ন্তের মোটর। সুন্দরবাবু ও মানিকের সঙ্গে সে মোটরে গিয়ে উঠল। সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নাস্তি। জয়ন্ত বলল, মানিক, তুমি ওই রিভলভার এনেছো তো? সে কথা আবার বলতে? গাড়ি ছুটল। এ রাস্তা ও রাস্তা মারিয়ে গাড়ি যখন একটা চৌমাথায় গিয়ে হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। জয়ন্ত চালককে ডেকে বলল, গোটা সিং, গাড়ি থামাও। এখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো। আমাদের এখন শ্রীচরণী ভরসা। নামো মানিক, নামুন সুন্দরবাবু। আরে মশাই, আপনার নাসার যন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে, বলি ঘুমোলেন নাকি? সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে বসে প্রকাণ্ড একটি হাই তুলে বললেন, ঘুমোইনি হে, ঘুমোইনি। এই বিষম গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিত তন্দ্রাতুর হয়েছিল আর কি। তা আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত। কি বলবে বলো? এবারে গাড়ি থেকে অবতরণ করার সময় এসেছে। এসেছে নাকি? এই আমি নেমে পড়লুম। গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সঙ্গত নয়। এবার পদব্রজে মিনিট 5 অগ্রসর হতে হবে। জো হুকুম। আমি প্রাচীন সৈনিক, যা বলবে তাতেই রাজি। এই আমি সবেগে পদচালনা করলুম। পথে আর লোক চলাচল নেই বললেই চলে। গোটা কয়েক কুকুর শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে এবং রাস্তা এখানে ওখানে 2-3টে বা ততোধিক ষাঁড় গা এড়িয়ে উপর হয়ে শুয়ে নির্বিকারভাবে করছে রমন্থন। 4 নম্বর রাজেন রক্ষিত লেন। রেলিংঘেরা জমির ভেতর একখানা মাঝারি আকারের বাড়ি। তার গায়ে কোথাও নেই আলোর রেখা। বাড়ির লোকেরা নিশ্চয় শয্যায় আশ্রয় গ্রহণ করেছে। রাস্তায় গ্যাস পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পাঠ করলেন, প্রফেসর সুরেশচন্দ্র বসু। জয়ন্ত বলল, রাত্রে ওই বাড়ির ফটক বন্ধ হয় না দেখছি। আচ্ছা চলুন সুন্দরবাবু, বাগানে ওই হানসুহানার ঝোপে আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি। হয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশক দংশন সহ্য করতে হবে। হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটি অশ্বডিম্ব। উপায় কি?
এ যে পুজোর মন্ত্র। কিন্তু জয়ন্তর আশঙ্কা সফল হলো না। আধা ঘন্টা কাটতে না কাটতে কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি। তীরের মতো বাগানের ভিতর ছুটে এসেই সে বাড়ির ছায়ার ভিতর কোথায় হারিয়ে গেল, ঠিক যেন একটা বানর। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে। তারপর একটা শব্দ, কে যেন একটা জানলা খুলছে ধীরে ধীরে। তারপর সব আবার চুপচাপ। জয়ন্ত বলল, এসো মানিক, আমরা জানালার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। চোর বেটা বাইরে বেরোলেই গ্রেপ্তার করব। কিন্তু তারা দুই এক পা এগোবার আগেই বাড়ির ভিতর থেকে আবার আবির্ভাব হলো সেই মূর্তিটার। তার হাতের তলায় রয়েছে সাদা মতোর কি একটা জিনিস। সে চারিদিকটা একবার চটপট দেখে নিল। এখানকার নীরবতায় ও নির্জনতায় বোধহয় আশ্বস্ত হলো। হাতের জিনিসটা মাটির উপর নামিয়ে রাখলো। তারপরই জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার কাছে। লোকটা তখন হেট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে কিছুই বুঝতে পারল না। তার পিঠের উপর বাঘের মতো লাফিয়ে পড়ল জয়ন্ত, এবং সে কোনো বাধা দেওয়ার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার দুই হাত করলেন বন্দি। তাকে চিৎ করে ফেলতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেগুনের মতন মুখখানা, অবিকল সেই ফটোগ্রাফের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির উপরে হুমড়ে গিয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে আছে নেতাজির আরেকটি মূর্তির ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো। এমন সময় বাড়ির ভিতরে জ্বলে উঠল আলো, এবং দরজা খুলে বেরিয়ে বাগানের উপরে এসে দাঁড়ালো আরেক মূর্তি। জয়ন্ত মুখ তুলে বলল, আপনি বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু। আজ্ঞা হ্যাঁ, স্যার আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু। আপনার পত্র আমি যথাসময়েই পেয়েছি, আর কাজ করেছি আপনার উপদেশ মতোই। যাক, বদমাইশটা ধরা পড়েছে দেখে বেশ খুশি হলাম। আসুন একটু চাটা কিছু খেয়ে যান। এই কি চা খাওয়ার সময় মশাই? এই পরম সুন্দর মানুষটিকে লকআপে পুড়তে না পারলে আমি ঘুমোবারও সময় পাবো না। দেখি সোনার চাঁদ, হ্যাঁ, তোমার পকেটে কি সম্পত্তি আছে? বন্দি কোনো কথা কইল না, কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিচিয়ে খ্যাক করে তার হাতে কামড়ে দিতে এলো। সুন্দরবাবু চট করে নিজের হাতখানা সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওরে বাবারে, হয়েছিল আর কি। তুই বেটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? এই এর মুন্ডু দুই হাতে আচ্ছা করে চেপে ধরো তো। মানিক, আচ্ছা করে চেপে ধরো। এই সাবধান যেন কামড়ে না দেয়। এর পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া গেল কেবল 3 টাকা 10 পয়সা আর একখানা ছোরা। জয়ন্ত ছোরাখানা আলোতে পরীক্ষা করে বলল, হ্যাঁ, এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। নিশ্চয়ই গুন্ডা রাধাকৃষ্ণের রক্ত। হ্যাঁ, ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করব বাপু? বন্দি নিরুত্তর। নাম বললে না, জিতে রাখো বেটা। কিন্তু তুমি তো জানো না, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অবনীবাবুর কাছে গেলে তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামা চাপা থাকবে না। রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমরা এবার গা তুলব। কিন্তু ভাই জয়ন্ত, তুমি কেমন করে জানতে পারলে এই খুনেটা আজ এখানে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এই লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন? এটা হচ্ছে খুনের মামলা। খুনি গ্রেপ্তার হয়েছে, এখনো তুমি ওই নেতাজির মূর্তি নিয়ে মস্তক ঘর্মার্থ করছো কেন? না সুন্দরবাবু, এটা খুনের মামলা নয়, এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনির কারণ হচ্ছে নেতাজির মূর্তি। সে কারণটা আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা একেবারে ফেঁসে যাবে। অত বাক্য বায় কেন? কারণটা ব্যক্তই করো না বাপু। কারণটা অনুমান করছি বটে, কিন্তু সেই অনুমান সত্যি
সত্যি বলে প্রমাণ করবার উপায় আমার হাতে নেই, তবে আসছে পরশু দিন বৈকালে আপনি যদি আমার বাড়িতে শুভাগমন করেন তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যালোক দেখাবার আশা করালেও করতে পারি। নির্দিষ্ট দিনে যথাসময় সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তের বৈঠকখানায়। জয়ন্ত বলল, খবর শুভ তো? তোমার আগে আমি সূর্যালোক দেখতে পেয়েছি জয়ন্ত। আপনি ভাগ্যবান। না না না, ঠাট্টা নয়। অবনীবাবু খোঁজখবর নিয়ে এর মধ্যেই আসামির সব গুপ্ত কথা জানতে পেরেছেন। ওর নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে ওর স্বভাব ভালোই ছিল, সৎপথে থেকে মূর্তি করে বেশ 2 পয়সা রোজগার করত। তারপর কুসংসর্গে মিশে সে গোল্লায় যায়, 2 বার জেল খাটে, একবার চুরি করে আর একবার ছোড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙল এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল ও সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ। কিন্তু আমরা সন্ধান নিয়ে সুন্দরবাবু নিজের মনে গড়গড় করে বলে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল না। থেকে থেকে সে যেন কান পেতে কি যেন শোনে, মাঝে মাঝে উঠে জানালার ধারে যায়, তারপর আবার আসনে এসে বসে পড়ে। সুন্দরবাবু শুধলেন, তোমার আজ কি হয়েছে জয়ন্ত? তুমি এমন অন্যমনস্ক কেন? হ্যাঁ, বোধ হয় আমার হিসেবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করব জানি না। এ আবার কি কথা? আজ এখানে বসবার জন্যে গতকাল একজনকে টেলিগ্রাম করেছিল। নির্দিষ্ট সময়ে উত্তর গেল, কিন্তু তিনি এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুর। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙত, হয়তো এর উত্তর পাওয়া যেত তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায়, আর উত্তর আসবে শ্রীরামপুর থেকে। অবাক করলে তো। মানিক, দরজায় একখানা গাড়ি এসে থামলো না? একবার দেখেছো তো? মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো একটি প্রাচীন ভদ্রলোককে সঙ্গে নিয়ে। তার ডান হাতে খবরের কাগজ দিয়ে মোড়া একটা জিনিস। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? আগে হ্যাঁ, কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন। আজকাল ট্রেনের ধরন যা তা তো জানেনই আপনি। বসুন। বলছি, নেতাজির মূর্তিটা এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। অতি উত্তম, তাহলে কাজের কথা হোক। জয়ন্তবাবু, আপনি কি সত্যি মূর্তির 300 টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। কেমন করে জানলেন ওই মূর্তিটা আমার কাছে আছে? লক্ষ্মীর ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে এই কথাও শুনেছেন তো মূর্তিটি আমি কত টাকা দিয়ে কিনেছি? না মশাই, আমি মস্ত ধনী নই বটে, কিন্তু ঠক জোচ্চোর নই। আগে থাকতে আপনাকে জানিয়ে রাখতে চাই, মূর্তিটির দাম মাত্র 10 টাকা। শ্যামাপ্রসাদ বাবু, আপনার সততা দেখে খুশিও হচ্ছি, আবার বিস্মিত হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক, আমি 300 টাকা দিয়ে ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। শ্যামাপ্রসাদ কাগজের মোড়ক খুলে মূর্তিটা টেবিলের উপরে রাখলেন। পকেট থেকে 3খানা 100 টাকার নোট বার করে জয়ন্ত বলল, শ্যামাপ্রসাদ বাবু, টেবিলের উপরে কাগজ কলম আছে। এই 2 জন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে 300 টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রয় করলেন। ওর উপরে ভবিষ্যতে আপনার কোনো দাবি দাওয়া রইল না। জয়ন্তর কথা মতো কাজ করে 300 টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, জয়ন্তর মাথা খারাপ হয়ে গেছে, জেনে শুনেও ঠকলে। আরে ছ্যা! জয়ন্ত মুখ টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। একখানা নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তি তার মাঝখানে স্থাপন করে বলল, সুন্দরবাবু, এইবারে আমি একটি উপকর্ম করব, মহা উপকর্ম। 10 টাকার মাল 300 টাকায় কিনেই তো অপকর্ম করেছো, তার উপরও আবার কি অপকর্ম আছে? হ্যাঁ, একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বলল, আজ আমিও নেতাজির ওই প্রতিমূর্তিটিকে চূর্ণ বিচূর্ণ করব। তুমি যে হঠাৎ পাগল হয়ে গেছো সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মানিক, তোমার বন্ধুটিকে সামলাও, সে যেন আমার মাথায় হাতুড়ির একঘা না দেয়। জয়ন্ত মূর্তির উপরে হাতুড়ি দ্বারা আঘাত করল এবং মূর্তিটি সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল।
জয়ন্ত সাগ্রহে টেবিলের উপরে হেঁট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্তা। মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মহামূল্যবান কালো মুক্তা উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারত আক্রমণের সময় এই মুক্তাটি কোথাও হারিয়ে যায় এবং কোথায় হারায় তা কেউ জানে না। অনেক কাল পরে মুক্তাটি কেমন করে মধ্য ভারতের প্রতাপপুরের মহারাজার হস্তগত হয়। তারপর সেই দিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তার মালিক হতেন ওই প্রতাপপুরের মহারাজারাই। তারপর বর্তমান মহারানীর শয়নগৃহ থেকে আবার মুক্তাটি অদৃশ্য হয়। তাই চারিদিকে খুব উত্তেজনার সৃষ্টি হয়। সুন্দরবাবু, সে কথা নিশ্চয়ই মনে আছে আপনার। পুলিশ সে মামলার কিনারা করতে পারেনি। মহারানীর এক পরিচারিকা ছিল, সে জয়পুরের মেয়ে, নাম সুমিত্রা। তার উপরে সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। কি সুন্দরবাবু চমকে উঠলেন যে বড়! আপনার মুখে তো শুনেছি হারাধন বাবুর বাড়ির সামনে নিহত রাধাকিশনের এক ভগ্নী আছে, তার নাম সুমিত্রা, আর সে জয়পুরের মেয়ে। পুরাতন খবরের কাগজ ফাইল ঘেটে আমি আর একটি তথ্য আবিষ্কার করি। কাকে ছোড়া মেরে হরিলাল যেদিন ধরা পড়ে, প্রতাপপুরের মহারানীর শয়নগৃহ থেকে কালো মুক্তাটি অদৃশ্য হয় ঠিক তারই 4 দিন আগে। কল্পনায় ঘটনাগুলি পরপর এইভাবে সাজানো যেতে পারে। সুমিত্রা মুক্তা চুরি করে ভাই রাধাকিশনের কাছে গোপনে পাঠিয়ে দিল। হীরালাল হচ্ছে রাধাকিশনের দুষ্কর্মের সহকারী। সে হয় মুক্তাটি তার বন্ধুর কাছ থেকে চুরি করেছে, কিংবা নিজে পুলিশের দৃষ্টি থেকে আত্মরক্ষা করবার জন্য রাধাকিশনই তার কাছে মুক্তাটি জিম্মা রেখেছে। তারপর হঠাৎ একজন লোককে ছোড়া মেরে হরিলাল আগরওয়ালের কারখানায় পালিয়ে এলো। তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি করছিল, সে সময় সেখানে পুলিশের আবির্ভাব হয়। সে বুঝল পুলিশ তার কাপড় জামা তল্লাশ করবে। তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি। সে তাড়াতাড়ি করে একটা মূর্তির মাথায় ছ্যাঁতা করে মুক্তাটি ভিতরে নিক্ষেপ করে চিত্রটি আবার বন্ধ করে দিল। দক্ষ কারিগরের পক্ষে এটা খুবই সহজের কাজ। তারপর সে 1 বছরের জন্য জেল খাটতে চলে গেল। ইতিমধ্যে নেতাজির 6টি মূর্তি কারখানার বাইরে এখানে ওখানে চলে যায়। তাদের কোনটির মধ্যে যে মুক্তা আছে বাইরে থেকে কেউ তা বলতে পারবে না। মূর্তি নাড়ালেও মুক্তার অস্তিত্ব জানা যাবে না, কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তাটি কামড়ে ধরেছে। মূর্তি ভাঙা ছাড়া মুক্তা আবিষ্কারের আর কোনো উপায় রইল না। তারপর হীরালালের মেয়াদ পুরল। কিছুমাত্র হতাশ না হয়ে দস্তুর মতো মাথা কাটিয়ে ভিতর ভিতর খোঁজ নিয়ে এসে জানতে পারল কোন কোন মূর্তি কোন কোন ঠিকানায় গিয়েছে। তারপর আরম্ভ হলো নেতাজির মূর্তির উপরে আক্রমণ। চতুর্থ মূর্তি চুরি করতে গিয়ে হারাধন বাবুর বাড়ির সামনে হীরালালের সঙ্গে দেখা হয় রাধাকিশনের। হীরালাল জেল থেকে বেরিয়েছে শুনে রাধাকিশন তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এই সাক্ষাৎকারের ফল হলো রাধাকিশনের পক্ষে মারাত্মক। খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেবার সময় এই ফটো তার কাজে লাগতো। থাক সে কথা, আমি বেশ আন্দাজ করলাম খুনের পরে হীরালাল আরও তাড়াতাড়ি কাজ হাসিল করার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যত সম্ভব শীঘ্রই কলকাতা থেকে অদৃশ্য হওয়া উচিত। হীরালাল যে মূর্তির ভিতরে কালো মুক্তা লুকিয়ে রেখেছিল তখনও পর্যন্ত এই সন্দেহ আমার হয়নি, কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটাকে ভেঙেছিল বলে এই সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে চোর এই সব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলাম 6টার মধ্যে 2টি মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামপ্রসাদ সেনের কাছে। একজন থাকেন এই শহরেই আর একজন থাকেন শ্রীরামপুরে। আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে স্বাভাবিক নয়। আমার আন্দাজ ভুল হয়নি। তারপর সুরেশবাবুর বাড়িতে স্বচক্ষে দেখলুম হীরালাল কি যেন খুঁজছে মূর্তি ভাঙার টুকরোগুলির মধ্যে, কিন্তু তখন পুরনো খবরের কাগজ ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তার ইতিহাস আমি উদ্ধার করেছি, আর রাধাকিশনের সঙ্গে এই মুক্তার চুরি যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে ঠাঁই পেয়েছে।
এও জেনেছি যে রাধাকিষাণ আর হীরালাল পরস্পরের পরিচিত আর একই দেশের লোক। মনে খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভিতরে খুঁজছে কালো মুক্তাকে? কিন্তু তখনও পর্যন্ত হীরালালের অভিষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বলল, তাহলে মুক্তা আছে ওই শেষ বা ষষ্ঠ মূর্তির মধ্যে। সুন্দরবাবু কপাল টুকে আমার সামনে 300 টাকা দিয়ে আমি ওই ষষ্ঠ মূর্তিটাকে কিনে ফেললো। দেখলেন তো? সুন্দরবাবু তারিফ করে বললেন, ধন্যী ভাই ধন্যী, একটি মাত্র স্টক খণ্ড দিয়ে আজ এক জোড়া পক্ষী বধ করেছ। একসঙ্গে দুটো মামলা আর কিনারা করে ফেললে। ওদিকে মুক্ত চুরি আর এদিকে মূর্তি চুরির মামলা। মানিক বলল, নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও বড় কম অ্যাডভেঞ্চার সৃষ্টি করলে না। নেতাজির সব কিছুর সঙ্গেই আছে অসাধারণতার সম্পর্ক। জয় হিন্দ। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার গল্প নেতাজির ছয় মূর্তি। আজের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি জয়। জয়ন্তর চরিত্রে সাম্য, মানিকের চরিত্রে রাহুল, সুন্দরবাবুর চরিত্রে রাজ চক্রবর্তী, আরাধনবাবুর চরিত্রে তীর্থঙ্কর, অনিলবাবুর চরিত্রে রূপঙ্কর, শ্যামাপ্রসাদ বাবুর চরিত্রে শুভঙ্কর, লক্ষ্মীর ভাণ্ডার ম্যানেজারের চরিত্রে প্রিয়াংশু, অ্যান্ডসন্সের ম্যানেজারের চরিত্রে সুমন, সুরেশচন্দ্রের চরিত্রে আর্য সেনগুপ্ত ও মধুসূদনের চরিত্রে অগ্রজ পাঠক। পোস্টার ডিজাইনে HM প্রোডাকশান, সাউন্ড ডিজাইনে এবং গল্পের সমগ্র পরিচালনায় আমি জয়। আজের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন।